সিরিয়ার অন্তর্বর্তী সরকার নিয়ে আসাদ সমর্থক ও বিরোধীদের মতপার্থক্য অব্যাহত। শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান কেরির। ইউরোপেও রাসায়নিক হামলা চালাতে পারে আইএস, রাশিয়ার সতর্কবার্তা। জঙ্গি গোষ্ঠীটি পরাজয়ের মুখে, মনে করেন ওবামা। মার্কিন রণতরীর কাছ দিয়ে উড়ে গেল দুটি রুশ যুদ্ধবিমান। মস্কোর বিরুদ্ধে অপেশাদারী আচরণের অভিযোগ যুক্তরাষ্ট্রের। এবং নিজ দলের নেতারাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, অভিযোগ রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ট্রাম্পের। মনোনয়ন অনিশ্চিত হয়ে পড়ায় ভুল বকছেন ট্রাম্প, মন্তব্য বিশ্লেষকদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সজল দাস। সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তীকালীন যে কোনো সরকারের প্রস্তাব করা হোক না কেন, তাতে অবশ্যই প্রেসিডেন্ট বাশার আল আসাদকে থাকতে হবে বলে হুঁশিয়ার করেছে আলোচনায় অংশ নেয়া সরকারি প্রতিনিধি দল। তবে বিদ্রোহীদের প্রতিনিধিরা অভিযোগ করেছেন, এমন অনড় অবস্থান নিয়ে শান্তি আলোচনায় বানচাল করার চেষ্টা করছে বাশার সরকার। দুপক্ষের বাকযুদ্ধে শান্তি আলোচনা আবারও ভণ্ডুল হয়ে যাওয়ার আশঙ্কায় সিরিয়ার ভবিষ্যৎ ভেবে হলেও দুপক্ষকে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। টানা 5 বছর ধরে সিরিয়ায় যে সংঘাত চলছে তা বন্ধ করতে এবারও জেনেভায় আলোচনার টেবিলে মুখোমুখি সরকারি বাহিনী এবং বিদ্রোহী দলগুলোর প্রতিনিধিরা। আলোচনার এখন মধ্যবিন্দু হয়ে দাঁড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকারে প্রেসিডেন্ট আসাদ থাকবেন কি থাকবেন না। সরকারি প্রতিনিধিরা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থারও প্রধান ব্যক্তি থাকবেন প্রেসিডেন্ট আসাদ। আর বিদ্রোহী প্রতিনিধিরা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারে আসাদকে রাখার ব্যাপারে অনমনীয় অবস্থান নিয়ে সরকারি প্রতিনিধিরা শান্তি প্রচেষ্টাকে অবজ্ঞা করছে। তবে সরকারি প্রতিনিধিরা আবারও বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে থাকতেই হবে। দুপক্ষের এমন বাকযুদ্ধে শান্তি আলোচনা যখন আবারও ভেস্তে যেতে বসেছে, তখন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের পক্ষ থেকে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। শান্তি আলোচনা সফল করার জন্য আমরা দুপক্ষেরই উপস্থিতি কামনা করছি। সিরিয়ার শান্তির পক্ষে যারা, তারা সবাই আমাদের সাথে একমত হবেন। এই অবস্থার মধ্যেই মঙ্গলবার অনুষ্ঠিত হলো সিরিয়ার সংসদীয় নির্বাচন। বিরোধী দলগুলো এই নির্বাচন বয়কট করলেও প্রেসিডেন্ট আসাদ বলেছেন, সাধারণ সিরীয়রা এই নির্বাচনের বিষয়ে আগ্রহী এবং স্বতঃস্ফূর্তভাবেই তারা তাদের মত প্রকাশ করেছে। সিরিয়া আমার মাতৃভূমি, আর মাতৃভূমির জন্য সবই করতে পারি আমি। সিরিয়ার সাধারণ নাগরিকরাও ভোট দিয়ে প্রমাণ করেছেন তারা সরকারের পক্ষে। ৩,৫০০ প্রার্থীর মধ্যে ২৫০টি আসনের সংসদ সদস্য নির্বাচন করতে ভোট দিচ্ছে সাধারণ সিরীয়রা। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই নির্বাচনকে অবৈধ বলে ঘোষণা দেওয়া হয়েছে। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। ইরাকের মসুল শহরে ২০০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী একটি স্থাপনা ধ্বংস করে দিয়েছে আইএস জঙ্গিরা। মিশকি গেট নামক ঐতিহাসিক ওই স্থাপনাটি স্থানীয়দের কাছে গেট অব গড নামে পরিচিত। প্রাচীন আসিরীয়দের আমলে নির্মিত স্থাপনাটি জঙ্গিরা বিস্ফোরক লাগিয়ে ধ্বংস করে বলে জানিয়েছেন ইরাকের গণমাধ্যম ব্যক্তিত্ব জুহেইর মৌসিলি। ১৯৬৮ সালে এর সন্ধান পাওয়া যায়। এটি খ্রিস্টপূর্ব ৭ম শতাব্দীতে নিনেভে শহরের অংশ ছিল। বাইবেলে নিনেভে শহরকে বর্ণনা করা হয়েছে ওই সময়ের সবচেয়ে বড় শহর হিসেবে। তিনি আরো বলেন, ইরাকে প্রাচীন আসিরীয় শহর নিমরুদের অংশ ছিল এমন আরো অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংস করে দিয়েছে আইএস জঙ্গিরা। উগ্র জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট ইউরোপেও রাসায়নিক অস্ত্রের হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভিতালি চুরকিন। তবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইরাক ও সিরিয়ায় আইএস জঙ্গিরা এখন পরাজয়ের মুখে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর কর্মকর্তা ও নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক শেষে তিনি আরো জানান, যুক্তরাষ্ট্র সিরিয়ায় রাজনৈতিকভাবে স্থিতিশীল একটি সরকার দেখতে চায়। ইরাকের পশ্চিমাঞ্চলীয় শহর হিদ দখলের দোরগোড়ায় এখন দেশটির সরকারি বাহিনী। সেনা কর্মকর্তাদের দাবি, শহরের কেন্দ্রীয় হাসপাতাল সহ ৮০% তারা এর মধ্যেই নিয়ন্ত্রণে নিয়েছেন। এই অভিযানে বিমান হামলার মাধ্যমে সহায়তা দিচ্ছে মার্কিন নেতৃত্বাধীন জোট। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, শহরের গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকায় টহল দিচ্ছে বিশেষ বাহিনী।
মার্কিন সমর্থিত বাহিনীর সহায়তায় যখন ইরাকি সেনাদের এই অগ্রাভিযান চলছে, তখন বুধবার মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর কর্মকর্তা ও নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে আইএস সহ বিভিন্ন জাতীয় নিরাপত্তা ইস্যুতে বৈঠক করেন প্রেসিডেন্ট বারাক ওবামা। বৈঠক থেকে বেরিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে তার সরকার সবসময়ই মিত্র দেশগুলোকে সহায়তা করে যাবে। We continue to take out their leaders, their commanders, and those. সম্প্রতি ইরাক ও সিরিয়ায় আইএসের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা মার্কিন বিমান হামলায় নিহত হয়েছে। এটা নিঃসন্দেহে আমাদের বড় ধরনের সাফল্য। তাছাড়া তাদের অর্থ সরবরাহের মূল হোতাকেও গ্রেপ্তার করেছি আমরা। আমাদের আক্রমণের মুখে ওরা এখন সব জায়গাতেই পিছু হটছে। আমরা সিরিয়ায় এমন একটি সরকার দেখতে চাই যেটি সত্যিকার অর্থেই সব সিরীয়কে এক ছাতার নিচে আনতে পারবে। Haji Iman. তবে জাতিসংঘের রুশ স্থায়ী প্রতিনিধি ভিতালি চুরকিনের বক্তব্য এতটা আশাবাদী নয়। আইএস জঙ্গিরা তাদের বিচরণ ক্ষেত্রের বাইরেও রাসায়নিক হামলা চালাতে পারে বলে আশঙ্কা তার। আইএস রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে এরকম কোনো ধারণা বা প্রস্তুতি আমাদের ছিল না, কিন্তু সাম্প্রতিককালে ইরাক ও সিরিয়ায় তাদের এরকম কিছু হামলার প্রমাণ পাওয়া গেছে। ওই দুই দেশে হামলা চালাতে পারলে ইউরোপেও তাদের পক্ষে হামলা চালানো সম্ভব হবে। তাই এ ব্যাপারে ব্যবস্থা নিতে একটি খসড়া প্রস্তাব চীনের সঙ্গে মিলে আমরা নিরাপত্তা পরিষদে উত্থাপন করেছি। চলতি মাসে সিরিয়ার দেইর এজ-জোর শহরের কাছে বিমান ঘাঁটি দখলের লড়াইয়ে সরকারি বাহিনীর বিরুদ্ধে আইএস জঙ্গিরা রাসায়নিক অস্ত্র ব্যবহার করে। এছাড়া গেল মাসে ইরাকের মাখমুর ও কিরকুকে কুর্দিদের উপর রাসায়নিক হামলা চালায় তারা। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। শান্তি আনতে লাইফটাই কিনলাম নতুন সিমটা, কিন্তু সকালে এক করলে সন্ধ্যায় আরেকটা। মেয়াদের চাপ চরম, ফাঁদে ফেলে বোনাসটা। কথা আর ইন্টারনেটের বেস্ট অফারের শান্তি শুধুমাত্র এয়ারটেল নতুন প্রিপেড কানেকশনে। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। রাশিয়ার দুটি যুদ্ধবিমানের বিরুদ্ধে মার্কিন রণতরীর খুব কাছ থেকে সহিংস ভঙ্গিতে উড়ে যাওয়ার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। বাল্টিক সাগরে টহলরত মার্কিন ক্ষেপণাস্ত্র বিধ্বংসী একটি জাহাজের কাছাকাছি এলাকায় বেশ কয়েকবার রুশ সুখোই বিমান দুটি টহল দেয় যার বলে জানায় মার্কিন নৌবাহিনী। এ ঘটনায় উদ্বেগ জানানোর পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে অপেশাদারী আচরণের অভিযোগ এনেছে হোয়াইট হাউস। বাল্টিক সাগরে মোতায়েন যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী রণতরী ইউএসএস ডোনাল্ড কুকের খুব কাছ থেকে দুটি রুশ যুদ্ধবিমানের উড়ে যাওয়ার একটি ভিডিও বুধবার প্রকাশ করে মার্কিন নৌবাহিনী। এ ধরনের কর্মকাণ্ডকে কৃত্রিম হামলা বলে উল্লেখ করেন ওই মার্কিন যুদ্ধজাহাজের কমান্ডার। এর পরপরই নৌবাহিনীর এক বিবৃতিতে মার্কিন রণতরীর খুব কাছ দিয়ে অন্তত 11 বার দুটি রুশ যুদ্ধবিমানের উড়ে যাওয়াকে উস্কানিমূলক ও এর কারণে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারত বলে উল্লেখ করেন মার্কিন কর্মকর্তারা। বিমান দুটি কয়েকবার মার্কিন যুদ্ধজাহাজের মাত্র 9 মিটার দূরত্বে চলে আসে বলে জানান মার্কিন নৌবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা। এছাড়া রাশিয়ার একটি হেলিকপ্টারও মার্কিন রণতরীর ছবি তুলতে অন্তত 7 বার জাহাজের খুব কাছ দিয়ে গেছে বলে জানান তিনি। তবে বিমান দুটিকে কোনো অস্ত্র বহন করতে দেখা যায়নি এবং মার্কিন রণতরী থেকেও কোনো রকম প্রতিক্রিয়া দেখানো হয়নি বলে জানায় বিবিসি। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে হোয়াইট হাউস। বাল্টিক সাগরে এ সপ্তাহে যা ঘটেছে সে বিষয়ে আমরা সতর্ক আছি। আমরা খবর পেয়েছি ওই অঞ্চলে একটি মার্কিন ও পোলিশ রণতরীর খুব কাছ থেকে দুটি রুশ যুদ্ধবিমান মারাত্মকভাবে উড়ে গেছে। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক আকাশ ও জলসীমায় এ ধরনের কর্মকাণ্ড অপেশাদারী আচরণের শামিল। তবে মার্কিন রণতরীর কাছ থেকে রুশ জঙ্গি বিমানের উড়ে যাওয়ার বিষয়ে মস্কোর পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি। গত মাসে রাশিয়াকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক হুমকি ঘোষণা নিয়ে দুদেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটল। এদিকে রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসী আচরণের অভিযোগ এনে তাদের প্রতিরোধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াতে প্রতিরক্ষা খাতে আরও বরাদ্দের আহ্বান জানিয়েছেন পেন্টাগন কর্মকর্তা ব্রায়ান পি ম্যাককিওন। বুধবার মার্কিন সিনেটে এক শুনানিতে তিনি বলেন, রাশিয়া একের পর এক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করে 30 বছর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ক্ষেপণাস্ত্র বিষয়ক আইএনএফ চুক্তিও লঙ্ঘন করছে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, পানামায় মোস্যাক ফনসেকার কার্যালয়ে অভিযান চালিয়ে নথি জব্দ, কর ফাঁকির বিষয়ে তদন্ত জোরদারের দাবিতে বিক্ষোভ। রিপাবলিকান ন্যাশনাল কমিটি ও দলের নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার দল চায় না তিনি মনোনয়ন পান।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজ কলোরাডোর ডেলিগেট ভোটে কারচুপি করেছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়ে রিপাবলিকান রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, পরাজয় নিশ্চিত জেনেই ট্রাম্প এমন মন্তব্য করছে। এদিকে ভিন্ন বর্ণ ও সম্প্রদায়ের উন্নয়নে $1,250 কোটি এজেন্ডা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন। তার দলীয় প্রতিপক্ষ স্যান্ডার্স হিলারির নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত অর্থের উৎস নিয়ে প্রশ্ন তোলেন। নিউ ইয়র্কের আসন্ন প্রাইমারিকে সামনে রেখে বুধবার সন্ধ্যায় ওয়াশিংটন স্কয়ার পার্কে জনসভায় অংশ নেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী সিনেটর বার্নি স্যান্ডার্স। নিজের পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি দলীয় প্রতিপক্ষ হিলারি ক্লিন্টনের নির্বাচনী প্রচারণার ব্যাপক সমালোচনা করেন তিনি। নির্বাচনী প্রচারণার ধরনে আমার সঙ্গে হিলারি ক্লিন্টনের অনেক বড় পার্থক্য আছে। হিলারির প্রচারণার অর্থের উৎস কি তা কতটা স্বচ্ছ এটা কারো অজানা নয়, কিন্তু আমি সবসময় লক্ষ্য নিয়ে প্রচারণায় নামি, অর্থের খেলা দেখাই না। স্যান্ডার্সের মতো হিলারিও নিজের ভোট ব্যাংকের ওজন বাড়াতে উঠে পড়ে লেগেছেন। বেশিরভাগ জনমত জরিপে স্যান্ডার্সের তুলনায় তিনি এগিয়ে থাকায় নিউ ইয়র্ক প্রাইমারিতে জয়ের ব্যাপারে বেশ আশাবাদী। আমি কোনো বৈষম্য চাই না, সবার চাকরি ও অর্থনৈতিক সচ্ছলতা নিশ্চিত করতে যা প্রয়োজন তাই করব। রিপাবলিকানরা বর্ণ ও ধর্মের নামে যুক্তরাষ্ট্রবাসীর মধ্যে যে বিভেদের রেখা টানতে চাইছেন তা এদেশের মূল্যবোধের পরিপন্থী। রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প এবার অভিযোগ তুলেছেন নিজ দলের নেতা ও রিপাবলিকান ন্যাশনাল সেন্টারের বিরুদ্ধে। পেনসিলভানিয়ার পিটার্সবার্গে নির্বাচনী প্রচারণায় গিয়ে ট্রাম্প বলেন, তাকে মনোনয়ন না দেওয়ার জন্য দল ও দলের নেতারা উঠে পড়ে লেগেছে। তার এমন মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানায় সমাবেশে আসা ট্রাম্প বিরোধীরা। এর আগে কলোরাডো অঙ্গরাজ্যের প্রার্থী নির্বাচন প্রক্রিয়ায় দলীয় প্রতিপক্ষ টেড ক্রুজের বিরুদ্ধে ডেলিগেট ভোটে কারচুপির অভিযোগ তোলেন ট্রাম্প। গণমাধ্যমকে তিনি বলেন, কলোরাডোয় ডেলিগেটরা তাদের পছন্দ অনুযায়ী ভোট দিতে পারেনি। ট্রাম্পের এমন মন্তব্যকে উড়িয়ে দিয়ে রিপাবলিকান রাজনীতি বিশ্লেষকরা বলেন, মনোনয়নের দৌড়ে পরাজয় নিশ্চিত জেনে ট্রাম্প এখন ভীত। এ পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে হিলারি পেয়েছেন 1774টি ডেলিগেট এবং স্যান্ডার্স পেয়েছেন 1117টি। ডেমোক্র্যাট দলের মনোনয়ন পেতে হলে 2383 ডেলিগেটের প্রয়োজন। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী নির্বাচন প্রক্রিয়ায় মোট ডেলিগেট ভোটে এখন পর্যন্ত 743টি ভোট নিয়ে এগিয়ে রয়েছেন নিউ ইয়র্কের ধর্নাঢ্য ব্যবসায়ী ট্রাম্প, যেখানে টেড ক্রুজ পেয়েছেন 545টি। মনোনয়নের দৌড়ে উতরে যেতে ন্যূনতম 1237টি ডেলিগেট ভোট পেতে হবে। তবে সিদ্ধান্ত চূড়ান্ত হবে জুলাইয়ের দলীয় সম্মেলনে। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। পানামা পেপারস অর্থ কেলেঙ্কারি ফাঁসের ঘটনায় আইনি পরামর্শ প্রতিষ্ঠান মোসাক ফনসেকার কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ। কাউকে আটক করা না হলেও প্রতিষ্ঠানটির বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল। এর পরপরই কর ফাঁকির বিষয়ে তদন্ত আরও জোরদার করার দাবিতে মোসাক কার্যালয়ের বাইরে সমাবেশে অংশ নেয় পানামাবাসী। এদিকে কর ফাঁকি ঠেকাতে ইউরোপের প্রতিষ্ঠানগুলোর মধ্যে আরও বেশি তথ্য আদান প্রদানের উপর জোর দিয়েছে জার্মানি। বুধবার পানামা সিটিতে মোসাক ফনসেকার কার্যালয়ের সামনে জমায়েত হন গুটি কয়েক মানুষ। তাদের দাবি, সরকারের উচিত কর ফাঁকির বিষয়ে ফাঁস হওয়া তথ্য নিয়ে আরও গভীরভাবে তদন্ত করা। কর ফাঁকিকে রাজনৈতিক নেতা ও বড় বড় কোম্পানিগুলোর সবচেয়ে বড় দুর্নীতি উল্লেখ করে তারা বলেন, মোসাক ওই তথ্য আসলেও ফাঁস করেছে নাকি হ্যাকিং এর মধ্য দিয়ে তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে সে বিষয়ে তদন্ত না করে বারবার তাদের অফিসে অভিযান চালানোর কোনো যৌক্তিকতা নেই। বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলো কর ফাঁকি দিয়ে অর্থের পাহাড় গড়ছে, তাদের বিরুদ্ধে কোনো তদন্ত হচ্ছে না, অথচ তাদের তথ্য ফাঁস হয়ে যায় মোসাক ফনসেকার মতো প্রতিষ্ঠানে 12টা বাজিয়ে দিচ্ছে সরকার। এর আগে মোসাক ফনসেকার কার্যালয়ে দ্বিতীয়বারের মতো তল্লাশি চালায় পানামা পুলিশ। তবে এ সময় কাউকে আটক করা হয়নি বলে দাবি করেন দেশটির অ্যাটর্নি জেনারেল। তদন্তের স্বার্থে প্রতিষ্ঠানটির কিছু কাগজপত্র জব্দ করার কথা জানান তিনি। অ্যাটর্নি জেনারেলের দাবি, মোসাকের তথ্য হ্যাক হওয়ার দাবিটিও তদন্ত করে দেখা হচ্ছে। আমরা কর ফাঁকি দেওয়ার তথ্যগুলো খতিয়ে দেখছি। বিষয়টি খুবই জটিল ও বিতর্কিত, সুতরাং এত সহজে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। তথ্য হ্যাক হওয়ার বিষয়ে মোসাকের দাবিটিও মাথায় রেখেছি আমরা।
এদিকে জার্মানির অর্থমন্ত্রী দাবি করেছেন কর ফাঁকির বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের আরও তৎপর হওয়া উচিত। বুধবার দেশটির পার্লামেন্ট অধিবেশনে বিষয়টি নিয়ে জোর বিতর্ক হয় বলে জানায় গণমাধ্যম। ইউরোপের দেশগুলোর এখন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার সময় এসেছে। এজন্য সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো তথ্যের প্রবাহ নিশ্চিত করা। বিশেষ করে ইতালি, জার্মানি, ফ্রান্স, স্পেন ও ব্রিটেনের মধ্যে এটা অত্যাবশ্যকীয় হয়ে উঠেছে। সবল আরও বলেন, এ বিষয়ে ওয়াশিংটনে ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ডের একটি বৈঠকের আয়োজন করা উচিত, যাতে সত্যি সত্যি কর ফাঁকি দিচ্ছে এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা তৈরির জন্য আন্তর্জাতিকভাবে একটি নেটওয়ার্ক গড়ে তোলা যায়। সাজিদ ইসলাম, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট নির্বাচনে 16 বছরের মধ্যে প্রথমবারের মতো সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ক্ষমতাসীন সেনুরি পার্টি। বুধবার অনুষ্ঠিত নির্বাচনের 85% ভোট গণনার ফলাফলে 300 আসনের মধ্যে ক্ষমতাসীন মধ্য ডানপন্থী দল সায়েনুরু 124টি আসন পেয়েছে। বিরোধী মিনজু পার্টি পেয়েছে 123টি আসন। বর্তমান প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই এর ক্ষমতার মেয়াদ আরও 20 মাস থাকলেও পার্লামেন্টে দলের সংখ্যাগরিষ্ঠতা হারানোর ফলে আইনসভায় তার আধিপত্য অনেকাংশেই কমে যাবে। এবারের নির্বাচনে দক্ষিণ কোরিয়ার বেকারত্ব বৃদ্ধির বিষয়টি দারুণভাবে প্রভাব ফেলেছে বলে জানিয়েছে বিবিসি। এরই মধ্যে নির্বাচনের ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সেনুরি দলের নেতাকর্মীরা। দলের ব্যর্থতার সমস্ত দায়ভার আমরা নিচ্ছি এবং আমি পদত্যাগেরও ঘোষণা দিচ্ছি। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সমর্থন দেওয়ার জন্য। 2001 সালের 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ার হামলায় বিমান ছিনতাইকারীদের 15 জন সৌদি নাগরিক, যারা সিআইএ এর সদস্য হিসেবে মার্কিন সরকারের জন্য কাজ করছিল, এমন তথ্য জানিয়েছেন 9/11 হামলার ঘটনা নিয়ে 2003 সাল থেকে গবেষণা করে আসা মার্কিন গোয়েন্দা দলের সদস্য ডক্টর ব্যারেট। এই গোয়েন্দা দলের প্রাপ্য তথ্যের ভিত্তিতে তৈরি করা 28 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে এর প্রমাণ রয়েছে বলে জানান তিনি। এই গোপন নথিটি জনসমক্ষে প্রকাশের জন্য বেশ কয়েক মাস ধরে আন্দোলন করে আসছে কয়েকজন মার্কিন সিনেটর ও প্রতিনিধি। হোয়াইট হাউসের এক কর্মকর্তার সূত্রে গণমাধ্যম জানায়, নিজের ক্ষমতার মেয়াদ থাকাকালীনই এই নথি প্রকাশ করে দিয়ে যাবেন প্রেসিডেন্ট ওবামা। ডক্টর ব্যারেটও বিষয়টি নিশ্চিত করে বলেন, সৌদি প্রশাসনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা মাথায় রেখেই নথিটি প্রকাশে একটু বেশি সময় নিয়েছে হোয়াইট হাউস। তবে শিগগিরই জনগণ 9/11 হামলার পেছনের খবর জানতে পারবে। আন্তর্জাতিক সময়ে আরও যা দেখবেন, মোদি মমতা মুদ্রার এপিঠ ওপিঠ। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রচারে বললেন সোনিয়া গান্ধী। কংগ্রেসের কঠোর সমালোচনায় তৃণমূল। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে, টেনশন নয়। মিয়ানমারে বুধবারের শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থার জরিপ মতে গেল বুধবার সেখানে 6.9 মাত্রার ভূমিকম্প হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানী ইয়াঙ্গুন থেকে 396 কিলোমিটার উত্তরে নাইপিদো এলাকায়। ভূমিকম্পের গভীরতা ছিল 135 কিলোমিটার। বিবিসি জানিয়েছে, পাহাড়ি এবং জঙ্গল এলাকায় ভূমিকম্প হওয়ায় ক্ষয়ক্ষতির মাত্রা কম ছিল। স্থানীয়রা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, কিছু কিছু দালানে ফাটল ধরা ছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে তীব্র কাঁপুনিতে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। কম্পন অনুভূত হয় ভারতের আসাম এবং পশ্চিমবঙ্গ আর বাংলাদেশেও। ভারতে চলমান দাবদাহের প্রভাবে উড়িষ্যায় হিট স্ট্রোকে মৃতের সংখ্যা বেড়ে 30 জনে দাঁড়িয়েছে। বুধবারও প্রদেশটির অধিকাংশ জেলার তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল বলে জানায় ভারতীয় গণমাধ্যম। সর্বোচ্চ তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় উড়িষ্যার বলাঙ্গীর জেলায়। এই অবস্থায় রাজ্য জুড়ে সতর্কতা জারির পাশাপাশি লোকজনকে দিনের বেলায় অপ্রয়োজনীয় চলাফেরা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এর আগে তীব্র দাবদাহের কারণে উড়িষ্যার সব স্কুল আগামী 20 এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কয়েক মাস ধরে মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় সহ ভারতের বিভিন্ন রাজ্যে অনাবৃষ্টির কারণে সেসব স্থানে বিরাজ করছে প্রচণ্ড খরা। এরই মধ্যে দেশটিতে হিট স্ট্রোকে 1.5 শতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেল। আফ্রিকার দক্ষিণ পূর্বাঞ্চলীয় দেশ মালায়ে খরার কারণে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। দক্ষিণ আফ্রিকার দেশগুলোতে দিন দিন বাড়ছে খাদ্য সংকট। এক বিবৃতিতে মালায়ের প্রেসিডেন্ট পিটার মুথারিকা জানান, সাম্প্রতিক সময়ে দেশটিতে ভুট্টার উৎপাদন হার কমেছে 12%।
যার ফলে দেশের চাহিদার তুলনায় 1 লাখ টন ভুট্টার ঘাটতি দেখা দিয়েছে। এ অবস্থায় তীব্র খাদ্য সংকটের মধ্যে রয়েছে দেশটির প্রায় 28 লাখ নাগরিক। জাতিসংঘের হিসেব অনুযায়ী আফ্রিকার দক্ষিণ পূর্বাঞ্চলীয় দেশগুলোর প্রায় 50 লাখ মানুষ খাদ্য সংকটের মধ্যে রয়েছেন। মরুদেশ সৌদি আরবে প্রবল বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা আঘাত এনেছে। এতে তলিয়ে গেছে রাজধানী রিয়াদের গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়ক। এ কারণে কয়েকটি এলাকার মানুষ তীব্র যানজটের মুখে পড়েছেন। এই অবস্থায় শহরের বেশিরভাগ স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ারও পরামর্শ দেওয়া হয়। দেশটিতে বৃষ্টি বা বন্যা বেশ বিরল ঘটনা হয়। এ দুর্যোগ মোকাবেলায় তাদের তেমন কোনো প্রস্তুতি থাকে না। তাই আকস্মিক এই বন্যায় বেশ বিপাকে পড়েছেন সৌদি কর্তৃপক্ষ। পারস্য উপসাগরে নিম্নচাপের ফলে এই বৃষ্টি ও বন্যা আঘাত হেনেছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। মোদি মমতাকে মুদ্রার এপিঠ ওপিঠ বলে কড়া ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী মোদির নীতি নিয়ে সমালোচনা করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রচারে এসে বুধবার সোনিয়া গান্ধী তৃণমূল কংগ্রেসের সরকারকে উৎখাতেরও ডাক দিয়ে যান। অন্যদিকে বুধবার দক্ষিণবঙ্গে নির্বাচনী প্রচারে সোনিয়া গান্ধীকে ভোটের পাখি বলে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আগামী 17 এপ্রিল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে 48টি আসনে বিধানসভা নির্বাচন। উত্তরবঙ্গের মালদা, মুর্শিদাবাদ জেলাগুলো বরাবরই কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল। তবে 2011 সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সেই ঘাঁটিতে আঘাত হানে তৃণমূল কংগ্রেস। বুধবার এই উত্তরবঙ্গে দাঁড়িয়েই কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। পশ্চিমবঙ্গে মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরও সারা দেশের তুলনায় এ রাজ্যের নারীরাই বেশি নির্যাতিত হন। মমতা উন্নয়নের কথা বলায় 5 বছর আগে তাকে সমর্থন করেছিলাম আমরা, কিন্তু ক্ষমতায় আসার পর তার ছিটে ফোঁটাও দেখা যায়নি। মমতা মোদীকে নীতিহীন রাজনীতিক হিসেবে উল্লেখ করে সোনিয়া গান্ধী সারদা ইস্যুতে বিজেপির সঙ্গে তৃণমূলের আঁতাত থাকার অভিযোগ তোলেন। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মমতার আঁতাতের ফলেই চিটফান্ড নিয়ে তদন্ত বেশি দূরে এগোয়নি। রাজনীতির সব নীতি বিসর্জন দিয়ে তাদের এ তৎপরতা পুরো দেশ দেখেছে। এদিকে একই দিন উত্তর 24 পরগনা ও নদিয়া জেলার বেশ কয়েকটি নির্বাচনী সভায় অংশ নেন মমতা। সেখানে নাম উল্লেখ না করে সোনিয়া গান্ধীকে ভোটের পাখি বলে মন্তব্য করেন তিনি। 25 এপ্রিল যখন ইলেকশন আসবে, ভালো করে সিপিএম কংগ্রেসকে এই মাটিতে গণতন্ত্রের কবর দেবেন। আর বন্ধু, আর একটা রাজনৈতিক দল আছে, বিজেপি দল। ভোট আসলেই বসন্তের কোকিল ভোট পাখিরা চলে আসে আর এসেই বলবে বাংলা কেউ গড়েনি, আমরা গড়ে দেব। তোমরা দাঙ্গা গড়ে দেবে, বাংলা বলবে না, তোমাদের দাঙ্গা করতে আসতে হবে না। গত 7 এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচনী প্রচারণায় এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোনিয়া মমতার আঁতাত থাকার অভিযোগ তুলেছিলেন। বুধবার নির্বাচনী সভায় দাঁড়িয়ে এবার উল্টো বিজেপির সঙ্গেই মমতার আঁতাতের অভিযোগ তুললেন কংগ্রেস সভানেত্রী। সময় সংবাদ, কলকাতা। তীব্র যানজট ও বায়ু দূষণ কমাতে শুক্রবার থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে দ্বিতীয় দফায় শুরু হচ্ছে জোড় বিজোড় নম্বরের গাড়ি চলাচল। তবে এবার নারী গাড়ি চালকদের এ নিয়মের আওতার বাইরে রাখা হয়েছে। এ নিয়মের ফলে একদিনের ব্যবধানে দিল্লির রাস্তায় জোড় ও বিজোড় নম্বরের গাড়ি চলবে। 15 দিনের জন্য আবারও চালু হতে যাওয়া এ পদ্ধতি নিয়ে দিল্লিবাসী মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। অনেকেই এতে যানজট ও বায়ু দূষণ কমবে বলে উল্লেখ করলেও কেউ কেউ এর বিরোধিতা করেছেন। দিল্লিতে প্রায় 85 লাখ যানবাহন রয়েছে এবং প্রতিদিন প্রায় 1,500 নতুন যান রাস্তায় নামে। তীব্র যানজট ও বায়ু দূষণ কমাতে এবছরের 1 জানুয়ারি 15 দিনের জন্য একদিনের ব্যবধানে জোড় বিজোড় নম্বরের গাড়ি চলাচলের নিয়ম করেছিল দিল্লির রাজ্য সরকার। এবার দিল্লির রাস্তায় 30% যানজট কমেছিল বলে দাবি কেজরিওয়াল সরকারের। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী কর্তৃক যৌন হয়রানির অনেক ঘটনা জাতিসংঘ প্রকাশ করেনি বলে অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক এনজিও এইডস ফ্রি ওয়ার্ল্ডের দাবি, অন্তত 41টি নতুন করে যৌন হয়রানির ঘটনার খবর রয়েছে তাদের কাছে। বুধবার তারা জানায়, চলতি মাসের প্রথম সপ্তাহে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের কর্মকর্তারা এসব তথ্য জাতিসংঘের প্রধান কার্যালয়ে পাঠালেও সেগুলো প্রকাশ করা হয়নি। এদিকে এইডস ফ্রি ওয়ার্ল্ডের অভিযোগ অস্বীকার করেছে জাতিসংঘ। সংস্থাটির মুখপাত্র স্টেফান দুজারিক এক বিবৃতিতে বলেন, জাতিসংঘ যৌন হয়রানির ঘটনা তদন্ত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।
ব্রাজিল সহ দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া জিকা ভাইরাসের সঙ্গে মাইক্রোসেফালি রোগের যোগসূত্র থাকার প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি। সংস্থাটির বরাত দিয়ে বিবিসি জানায়, মাইক্রোসেফালি বা অবিকশিত মস্তিষ্ক নিয়ে শিশু জন্মগ্রহণের পেছনে মশাবাহিত জিকা ভাইরাস দায়ী। এই ভাইরাসের প্রভাবে শিশুদের অন্যান্য জন্মগত ত্রুটি দেখা দিতে পারে। ভাইরাসটির কোনো প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় তারা অন্তঃসত্ত্বা নারীদের দক্ষিণ আমেরিকার দেশগুলোতে ভ্রমণে না যাওয়ার পরামর্শ দেন। এই রোগের প্রাদুর্ভাব যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা থেকে সিডিসি গবেষকরা ভাইরাসের প্রকোপ রোধে তহবিল বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান। এর আগে ব্রাজিলের পারানা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক মাইক্রোসেফালি রোগে মৃত্যুবরণ করা 2টি শিশুর মস্তিষ্কে জিকা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত করেন। মৃত্যুর পরও ভাইরাসটি কার্যকর ছিল বলে জানান তারা। বঙ্গোপসাগরের সাবমেরিন থেকে K4 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র 2000 কেজি পারমাণবিক বোমা বহন করতে পারে। ভারতীয় সেনাবাহিনী এই মিসাইল পরীক্ষার কার্যক্রম সম্পূর্ণ গোপন রেখেছিল। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে ভারত সব মাধ্যম থেকে পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র ব্যবহারের সক্ষমতা অর্জন করেছে। অধিকার আদায়ের দাবিতে এবং সরকারের নীতির বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। নাইজেরিয়ায় বোকো হারামের অপহৃত 2 শতাধিক স্কুল ছাত্রীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ র্যালি করেছেন ব্রিং ব্যাক আওয়ার গার্লস নামের একটি সংগঠন। টেলিফোনে আড়ি পাতার অভিযোগে সাজাপ্রাপ্ত বেশ কয়েকজন রাজনীতিবিদকে সাজা থেকে মুক্তি দেওয়ার প্রতিবাদে ম্যাসিডোনিয়ায় বিক্ষোভ করেছে সরকার বিরোধীরা। এছাড়া চাকুরি স্থায়ীকরণের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ করেছে টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের কর্মীরা। বুধবার সরকার বিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় মেসিডোনিয়ার রাজধানী স্কপজে। টেলিফোনে আড়ি পাতার দায়ে অভিযুক্ত সরকারি ও বিরোধী দলের 56 জন কর্মকর্তাকে প্রেসিডেন্টের ক্ষমার প্রতিবাদে এ বিক্ষোভ করে সরকার বিরোধীরা। এ সময় স্কপজেতে প্রেসিডেন্ট জর্জ ইভানোভের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে বিক্ষোভকারীরা। সংঘর্ষের সময় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। নাইজেরিয়ায় অপহৃত 2 শতাধিক স্কুল ছাত্রীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন ব্রিং ব্যাক আওয়ার গার্লস নামের একটি সংগঠন। বুধবার দেশটির রাজধানী আবুজায় সংগঠনের কর্মীরা বিক্ষোভ র্যালির পাশাপাশি নানা কর্মসূচি পালন করেন। ছাত্রীদের উদ্ধারে আন্তর্জাতিক আহ্বানের পরও নাইজেরিয়ার সরকার যথাযথ উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা। অপহৃত ছাত্রীদের উদ্ধারে সরকারের কোনো তৎপরতা না থাকায় আমরা হতাশ। আমি জানি তারা কি কষ্টে আছে, কারণ ওদের সঙ্গে জঙ্গিরা আমাকেও ধরে নিয়ে গিয়েছিল। আর কারো এমন পরিণতি হোক তা আমি চাই না। অপহৃত ছাত্রীদের জীবিত থাকার প্রমাণ হিসেবে সরকারের কাছে একটি ভিডিও ফুটেজ পাঠিয়েছে বোকো হারাম। বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রেও। শ্রমিকদের যথাযোগ্য মর্যাদা, প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকদের দূরত্ব কমিয়ে আনা এবং চাকরি স্থায়ী করার দাবিতে সেখানে বিক্ষোভ করেছে দেশটির কয়েকশো টেলিযোগাযোগ কর্মী। জম্মু কাশ্মীরে পুলিশের গুলিতে 4 আন্দোলনকারী নিহতের প্রতিবাদে সব ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে রাজ্যের রাজধানী শ্রীনগরে। এছাড়া মোবাইল যোগাযোগও বন্ধ রয়েছে। গেল মঙ্গলবার স্থানীয় এক কিশোরীকে ভারতীয় নিরাপত্তা বাহিনীর এক সদস্যের উত্ত্যক্ত করার প্রতিবাদে স্থানীয়রা বিক্ষোভ করলে পুলিশের গুলিতে নিহত হন 4 বিক্ষোভকারী। আফরোজ নিপা, সময় সংবাদ। গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে বাংলাদেশের উল্লেখযোগ্য মানবাধিকার সমস্যা হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত 2015 সালের প্রতিবেদনে এমনটা উল্লেখ করা হয়। বাংলাদেশে চরমপন্থীরা একের পর এক মুক্তমনা ব্লগার হত্যা করছে উল্লেখ করে প্রতিবেদনে উদ্বেগ জানানো হয়। এতে আরও বলা হয়, নিরাপত্তা বাহিনী আইনের অপপ্রয়োগ করছে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। এছাড়া কোনো কোনো ক্ষেত্রে স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপও এদেশের অন্যতম মানবাধিকার সমস্যা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর পাশাপাশি মিয়ানমার, শ্রীলঙ্কা, সিরিয়া, নাইজেরিয়া সহ বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরা হয়। প্রতিবেদন প্রকাশকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, প্রতিবেদনে প্রকাশিত বিষয়গুলো যুক্তরাষ্ট্রের বানানো নয়, বরং এই বিষয়গুলো মেনে চলতে বেশিরভাগ দেশেই অঙ্গীকারবদ্ধ। উত্তর কোরিয়ায় প্রয়াত নেতা কিম ইল সাং এর 104তম জন্মবার্ষিকী উপলক্ষে মনোরম ফুল উৎসবের আয়োজন করা হয়েছে। উত্তর কোরিয়ার গণমাধ্যম KCN এর প্রকাশ করা ভিডিও ফুটেজে দেখা যায়, সে দেশের রাজনৈতিক নেতা এবং সামরিক কর্মকর্তারা এই উৎসবে অংশগ্রহণ করেন। সাধারণ উত্তর কোরীয় নাগরিকদেরও এই উৎসব উপভোগ করতে দেখা যায়। তবে উৎসবে নেতা কিম জং উনকে দেখা যায়নি। 15 এপ্রিল কিম ইল সাং এর জন্মদিন। এই উপলক্ষে 3 দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে।
বাংলাদেশিদের পাশাপাশি পশ্চিমবঙ্গের বাঙালিরাও উদযাপন করছেন পহেলা বৈশাখ। লিপ ইয়ার বা অধিবর্ষ হওয়ায় চলতি বছর একদিনে প্রতিবেশী কলকাতা ও ঢাকায় বাংলা নতুন বছরের নানা আয়োজন উৎসব চলছে। 4 বছর আগে সবশেষ 2012 সালে দুই বাংলায় একসাথে উৎসব অনুষ্ঠিত হয়েছিল। কলকাতায় বিভিন্ন উপাসনালয়গুলোতে প্রার্থনার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করতে দেখা গেছে। এছাড়া শান্তিনিকেতনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গড়া শিক্ষা প্রতিষ্ঠান বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েও চলে নববর্ষের আয়োজন। সন্ধ্যায় বাংলাদেশ উপদূতাবাসে থাকছে বৈশাখী সঙ্গীতানুষ্ঠানের আয়োজন। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে শুরু হয়েছে থেংইয়ান উৎসব। নতুন বছরের প্রথম দিনেই এই উৎসব পালন করেন তারা। উৎসবে সামিল হয়ে সমবেত সুরে নতুন বছরকে আহ্বান জানান মিয়ানমারবাসী। মানুষের পদচারণায় ভরে উঠেছে মিয়ানমারের ইয়াঙ্গুন শহরের সুল প্যাগোডার চারপাশ। সকালবেলায় পরিচ্ছন্ন এবং নতুন জামা পরে নববর্ষ পালনে উপস্থিত হয় তারা। সবাই রঙিন পোশাকে নেচে গেয়ে উদযাপন করছে তাদের বাৎসরিক উৎসব থিন ইয়ান। মিয়ানমারের মানুষ মনে করে বছরের শুরুর দিনে এই উৎসব উদযাপন সুখ এবং সমৃদ্ধির বার্তা নিয়ে আসে তাদের জীবনে। এই উৎসবের মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি পুরো বছরটি যেন ভালো কাটে। শান্তির জন্য আমার পরিবারের সবাইকে নিয়ে এতে অংশগ্রহণ করেছি। উৎসবের মূল আকর্ষণ জল স্নান। সবাই এতে অংশগ্রহণ করে, এমনকি বাদ যায় না ছোট্ট শিশুটিও। তারা মনে করেন এই পুণ্য স্নানের মাধ্যমে পুরাতন বছরের সবকিছু ধুয়ে মুছে আবার নতুন বছরের যাত্রা শুরু হবে। আমাদের নববর্ষ উৎসব ঐতিহ্যবাহী এবং সত্যি খুব মজার। পশ্চিমা বিশ্বে এরকম কোন উৎসব পালনের খবর আমি কখনো শুনিনি। আমরা সর্বোচ্চ আনন্দ করতে সব সময়ই চেষ্টা করি। শুধু মিয়ানমারবাসী নয়, নববর্ষ পালনে এখানে আসে প্রচুর বিদেশি পর্যটক। মিয়ানমারের পঞ্জিকা অনুসারে প্রতি বছর মধ্য এপ্রিলে শুরু হয় তাদের নববর্ষ পালন। পৌরাণিক এই উৎসব পালনে 5 দিনের বিশেষ ছুটি ঘোষণা করেছে মিয়ানমারের নতুন সরকার। শাশ্বত সত্য, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। সিরিয়ার অন্তর্বর্তী সরকার নিয়ে আসাদ সমর্থক ও বিরোধীদের মতপার্থক্য অব্যাহত। শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান কেরির। ইউরোপেও রাসায়নিক হামলা চালাতে পারে আইএস, রাশিয়ার সতর্কবার্তা। জঙ্গি গোষ্ঠীটি পরাজয়ের মুখে মনে করেন ওবামা। মার্কিন রণতরীর কাছ দিয়ে উড়ে গেল 2টি রুশ যুদ্ধবিমান। মস্কোর বিরুদ্ধে অপেশাদারী আচরণের অভিযোগ যুক্তরাষ্ট্রের। এবং নিজ দলের নেতারাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, অভিযোগ রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ট্রাম্পের। মনোনয়ন অনিশ্চিত হয়ে পড়ায় ভুল বকছেন ট্রাম্প, মন্তব্য বিশ্লেষকদের। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ে।